রাষ্ট্র বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার পুরো দায়িত্ব গ্রহণ করেছে। রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেগম খালেদা জিয়ার শেষ বিদায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজা থেকে শুরু করে তাকে দাফন করা পর্যন্ত সবকিছু রাষ্ট্রীয় মর্যাদায় হবে। রাষ্ট্রের পুরোপুরি তত্ত্বাবধানে আজকে সকাল থেকে এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসা ফেরোজায় নিয়ে আসা, ফেরোজা থেকে সংসদ ভবন এলাকায় আনা এবং নামাজে জানাজা অনুষ্ঠান করা, তারপর দাফন করা, পুরো দায়িত্ব রাষ্ট্র পালন করবে। তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে, তারপর সেখানে তাকে দাফন করা হবে। মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আজকে মানুষে মানুষে ভরে উঠেছে। এরই মধ্যে আরও প্রায় 1.5 ঘন্টা বাকি জানাজা অনুষ্ঠান করার জন্যে। জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে সারা দেশ থেকে শুধু দলীয় নেতাকর্মী নয়, বিভিন্ন দল মত নির্বিশেষে সব ধরনের সব মানুষ, সব শ্রেণী পেশার মানুষ যেন ছুটেছেন মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জুড়ে যে জায়গাটিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে। আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন, মিজান আহমেদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, সেই কবিতার কিছু অংশ আপনাদেরকে জানিয়ে রাখি। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম, সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি। অজান্তেই চমকে উঠি, জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে। তারপরেও বলতে হয়, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই বাক্যটি পুরোপুরি সঠিক এবং সুন্দরভাবে মিলে যায়। আপসীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া যে জনপ্রিয়তা দেশ জুড়ে বিশ্ব জুড়ে, সেটি এই চলে যাওয়ার মাধ্যমে কোনোভাবেই শেষ হবার নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা বিভিন্নভাবে আপোষ করে ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় টিকে থেকেছেন, থাকার চেষ্টা করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই এই কাজটি কখনোই করেননি। দেশ ছেড়ে কখনো যেতেও চাননি, জাননি। 1981 সালে তার স্বামী জিয়াউর রহমানের যখন নিহত হন বিপদগামী কিছু সেনাবাহিনীর সদস্যের হাতে, তারপরে 7 মাস পর দলের হাল ধরেছিলেন তিনি। তাকে রাজি করাতে হয়েছিল বহু কষ্ট করে, কারণ জিয়াউর রহমানের হাত ধরে যে দলটি গড়ে ওঠা বিএনপি, এই দলটি তখন ব্যাপক সংকটে পড়েছিল। সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই তার প্রতি অনুরোধ, এবং তিনি সাধারণ সদস্য হিসেবে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। এরপর যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শেষ পর্যন্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন, এবং তার হাতেই বিএনপি 1991 সালে প্রথম ক্ষমতায় আসে। শুধু প্রথম ক্ষমতায় আসা নয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। আপসীন নেত্রী নামটা তার পাশে লেগেছিল 1986 সালের পর থেকে। মূলত 86 সালে এরশাদ যখন নির্বাচন ঘোষণা করেন, তখন তিনি 7 দলীয় জোটের নেত্রী। তাকে বারবার নির্বাচনে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি কোনোভাবেই স্বৈর শাসকের
নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নিতে রাজি হননি, অথচ অন্য কয়েকটি দল জোট নির্বাচনে অংশ নিয়েছিল। তখন নানা ধরনের চাপের মুখে পড়েও তিনি যখন নির্বাচনে অংশ নেননি, তখন থেকেই তার নামের পেছনে মূলত আপসহীন শব্দটি ব্যবহৃত হওয়া শুরু হয়। আপসহীন এই নেত্রীর নেতৃত্বে 1986-তে যখন নির্বাচনে অংশ নেননি, তার ঠিক 4 বছর পরে 90-তে গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে প্রথমবারের মতো গণতন্ত্রের যাত্রা শুরু হয় বাংলাদেশে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এরপরে তিনবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই সময়টায় এরপরে যখন 1-11 সরকার এলো, তাকে সহ তার 2 সন্তানকে সহ দেশ ছেড়ে চলে যেতে বলা হলো, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি। তার 2 সন্তানকে বাইরে পাঠাতে বাধ্য হয়েছিলেন, কারণ তারেক রহমানকে তখন নির্যাতন করে, অসুস্থ করে মৃত্যুর দ্বার প্রান্তে পাঠিয়ে দিয়েছিল 1-11 সরকার। সে অবস্থায় সন্তানকে বাঁচাতে সন্তানকে দেশের বাইরে পাঠিয়েছিলেন, তার ছোট সন্তানকেও দেশের বাইরে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই দেশ ছেড়ে যাননি। সেই যে তারেক রহমানকে দেশের বাইরে পাঠালেন, সেই সন্তানটি 17 বছর ধরে নির্বাসিত জীবনযাপন করেছেন, আর আরেক সন্তান মালয়েশিয়াতে থাকা অবস্থাতেই অসুস্থ হয়ে নির্যাতনের মুখে মৃত্যুবরণ করেছিলেন। সে সময় আমরা তাকে দেখেছি সন্তানের কাঁধে, মায়ের কাঁধে, পিতামাতার কাঁধে সন্তানের লাশ, কি কষ্টের, কি দুঃখের সে দৃশ্য সবার জানা। সেই নেত্রী, আপসহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ রোগ শোকের পর। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বিভিন্ন মামলায় প্রায় প্রতিদিনই আদালতে হাজির হতে হতো। একটা সময়ে তাকে একটি মামলায় 5 বছরের জেল দিয়ে জেলখানায় পাঠানো হয়। সেই মামলাটিতে পরে হাইকোর্ট থেকে আরো 10 বছর, মানে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছরের সাজা হয়, এবং তাকে পুরান ঢাকার একটি স্যাঁতসেঁতে নির্জন কারাগারে রাখা হয়েছিল প্রায় 2 বছর। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন চরমভাবে। একটা সময়ে তাকে সাময়িক মুক্তি দিয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বারবার তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কিন্তু বিগত সরকারের সময় কোনোভাবেই তাকে সেই সুযোগটি দেয়া হয়নি। তার শারীরিক অবস্থা যখন চরম ঝুঁকির মুখে পড়েছিল, তখন শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তারপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। প্রায় প্রতি সপ্তাহে তাকে সেখানে নিতে হতো চিকিৎসার জন্য। ভর্তিও ছিলেন অনেক দিন। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের পর তিনি যখন মুক্তি পান, তিনি যখন সকল মামলা থেকে খালাস পান, তারপরে তার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ হয়। 2024-এর পর মুক্তি পেয়ে বিদেশে গিয়ে, লন্ডনে গিয়ে 16 বছর পর বড় ছেলের সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন কয়েক মাস। সে চিকিৎসা নেওয়ার পর তিনি মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। সে যাওয়া এবং ফিরে আসা, সেগুলো সবকিছু সাক্ষী গোটা দেশ। কিন্তু দেশে আসার পরেও তিনি আসলে পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসকরা আগেই বলেছিলেন তার যে শারীরিক পরিস্থিতি, তার যে রোগ শোক, তার যে বয়স, তাতে আরও কয়েকটা বছর আগে যদি চিকিৎসা নেওয়া যেত, তাহলে হয়তো তিনি পুরোপুরি সুস্থ হয়ে আসতে পারতেন। কিন্তু এই সময়টায় খুব বেশি হোপ তারা দেননি
যেটা শেষ পর্যন্ত সত্যি হলো। দেশে মোটামুটি সুস্থ হয়ে ফেরার পরেও বেশ কিছু দলীয় অনুষ্ঠানেও তিনি বক্তব্য রেখেছেন, কয়েকটি অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন এবং সবশেষ গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দেন। সেখানে খুব হাসি খুশি ছিলেন তিনি, অনেকক্ষণ অবস্থান করেছিলেন, কিন্তু বাসায় ফেরার পর রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থা থেকে 23শে নভেম্বর তাকে এভা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই যে ভর্তি করা হলো তাকে আর জীবিত ফেরত আনা গেল না। লোকারণ্য এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। এরা জাতীয় সংসদ ভবনের সংলগ্ন যে মানিক মিয়া এভিনিউ, আপনারা দেখতেই পাচ্ছেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মানিক মিয়া এভিনিউ। লাখো লাখো মানুষ দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীটিকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এবং কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াত হচ্ছিল এবং সেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আমরা একটি কার্যক্রম দেখতে পাচ্ছি, একটু দেখাবার চেষ্টা করব। যেই লাল পতাকা শোভিত যে স্থানটি, সেই স্থানটির কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে অনেকে প্রবেশ করছেন এবং এখানেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে আসা হবে। রাষ্ট্রীয় পতাকায় মোড়ানো সেই মরদেহটি এখানে এনেই রাখা হবে এবং রাখার পরে কিন্তু সেখানে সাধারণ মানুষকে একটু সুযোগ দেওয়া হবে তাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের একটু দেখার কিংবা একটু শ্রদ্ধা জানাবার সুযোগ। এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোর নজরদারিতে রেখেছেন সবাইকে। কোনো অপরিচিত অনাকাঙ্ক্ষিত ব্যক্তি এখানে প্রবেশের সুযোগ পাবেন না যতক্ষণ না পর্যন্ত ভিভিআইপি প্রটোকলে থাকা ব্যক্তিরা তারা স্থান ত্যাগ করেন। এবং আর বেশি সময় নেই, আপনারা জানেন যে দুপুর 2টায় বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই নামাজে জানাজার পরই কিন্তু শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এবং সেই আনুষ্ঠানিকতায় থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। পাকিস্তান সরকারের প্রতিনিধি যেমন থাকবেন, ঠিক তেমনি ভাবে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসগুলোর শীর্ষ ব্যক্তিরা কিন্তু এই বিদায়ী আনুষ্ঠানিকতায় থাকবেন। এর আগে আমরা দেখেছি যে গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সব দূতাবাসের ব্যক্তিরাই কিন্তু তাদের শোক বই স্বাক্ষর করেছেন এবং গণতন্ত্রের প্রতি, সারা বিশ্বের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার প্রতি খালেদা জিয়ার যেই নিরন্তর সংগ্রাম, যে আপোষহীন মনোভাব, যে দৃঢ়তা, সেই প্রশংসা কিন্তু তারা সেই শোক বইয়ে করে এসেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের জন্যই নয়, বিশ্বের গণতান্ত্রিকামী মানুষের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের মন্তব্য অসংখ্য রাষ্ট্রদূত শোক বয়ে করেছেন বলে আমরা জেনেছি। এবং
জনস্রোতে পূর্ণ মানিক মিয়া এভিনিউ কিছুক্ষণ পরই আরেকটি ঐতিহাসিক চিরস্মরণীয় শেষ বিদায়ের সাক্ষী হতে যাচ্ছে। রাজনীতিবিদরা বলেছেন স্বাধীনতা পরবর্তী যে 55 বছরের বাংলাদেশ, এই 55 বছরের বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় শেষ বিদায়টি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আপনারা জানেন যে 1981 সালের 30 মে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন এবং তারপর তার যে নামাজে জানাজা হয় সেটি ছিল বাংলাদেশের অবিস্মরণীয় এক নামাজে জানাজা। এবং জিয়াউর রহমানের পরবর্তী আরেকটি অবিস্মরণীয় নামাজে জানাজা হবে তারই সহধর্মিণী, তারই আদর্শের ঝান্ডা নিড়ে যিনি 4 দশক রাজনীতির অঙ্গনে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, সেই বেগম খালেদা জিয়া। এবং অদ্ভুত কি প্রকৃতির মিল বলবই কিনা জানি না, 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত দিবস ছিল, আর 30 ডিসেম্বর কিন্তু না ফেরার দেশে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই দুটো 30ই কিন্তু পাশাপাশি আজ চিরনিদ্রায় থাকবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে এবং সেই দাফনের আনুষ্ঠানিকতায় জনসাধারণের যে প্রবেশাধিকার তা সীমিত করা হয়েছে। শুধুমাত্র পরিবারের সদস্যবর্গ এবং রাজনৈতিক মনোনীত ব্যক্তিরা এবং বিদেশি কূটনীতিকরা তারাই থাকবেন। এর আগে কিন্তু 9:17 রাজধানীর ইভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসনের মরদেহবাড়ি কফিনটিকে নিয়ে যাওয়া হয় গুলশানের ফিরোজায় এবং সেখানে পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু সেই মরদেহবাহী কফিনটিকে নিয়ে আসা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এবং এই লম্বা সময়ের মধ্য দিয়ে সারা দেশের মানুষ ছুটে আসছেন তাদের শেষ শ্রদ্ধাটি জানাবার জন্য মানিক মিয়া এভিনিউতে। এখন আমরা একটু ক্যামেরা চোখ দিয়ে দেখাচ্ছি মিরপুর রোডের পরিবেশটি কিরকম। মানিক মিয়া তো ভরেছেই, এখন মিরপুর রোডও কিন্তু কানায় কানায় পূর্ণ এবং প্রতিনিয়ত যেন মানুষের স্রোত বাড়ছে, সবাই আসছেন। নিম্ন বিনগ্ন একটি শ্রদ্ধা অবনত পরিবেশ, শুধু থেকে থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আর শৃঙ্খলা রক্ষায় এখানকার আয়োজকদের আহ্বান। এর মধ্য দিয়ে কিন্তু এখানকার আনুষ্ঠানিকতা চলছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকেই বেগম জিয়ার রাজনৈতিক জীবনের যেই ঐতিহাসিক বক্তব্যগুলো ছিল, যেই বক্তব্যগুলোর মধ্য দিয়ে তার দেশপ্রেম, তার সাহসিকতা, তার দৃঢ়তা পরিস্ফুটন ঘটেছিল, সেই বক্তব্যগুলো কিন্তু বাজিয়ে শোনানো হয়েছিল। যখন সেই বক্তব্যগুলো শোনানো হয় তখনই কিন্তু মানুষের মধ্যে একটি কলরব উঠে এবং তারা তখনই স্লোগান দেন এবং সেই স্লোগানের মধ্য দিয়ে তারা স্মরণ করেন। এর পাশাপাশি অনেকেই প্রতিনিয়তই দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে তাকে স্মরণ করছেন। সত্যি কথা বলতে আজকের যে ধরনের একটি চিরবিদায়ের স্বাক্ষর হতে যাচ্ছে বাংলাদেশ, এ ধরনের একটি চিরবিদায় হয়তো প্রতিটি রাজনীতিবিদের জীবনের একটি স্বপ্ন। সবাই চান যে লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমাবেন, কিন্তু কজন আর ভাগ্যেই বা জুটে এ ধরনের একটি চিরস্মরণীয় চিরবিদায়। বেগম খালেদা জিয়া সেই ভাগ্যবানদের একজন এবং এর কারণটা হচ্ছে তার দেশপ্রেম, তার আপোষহীনতা, তার সাহস, তার দৃঢ়তা, যেগুলো হবে আগামী দিনের তরুণ রাজনীতিবিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত, যেগুলো হবে গণতান্ত্রিক উত্তরের পথে থাকা বাংলাদেশের জন্য একটি গাইডলাইন, যেগুলো হবে আগামী বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কিভাবে লড়তে হবে, কিভাবে সাহসের সাথে রুখে দাঁড়াতে হবে, তারই কিছু অনুপ্রেরণা জাগানো দৃষ্টান্ত। এবং এই সবের মধ্য দিয়েই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, আলোকবর্তিকা হয়ে থাকবেন। তার দেখানো পথে হেঁটেই বাংলাদেশ তার গণতান্ত্রিক অগ্রযাত্রার যে অভিষ্ট লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এমন প্রত্যাশার কথা কিন্তু রাজনীতিবিদরা বলছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে শোককে শক্তিতে রূপান্তরিত করেই খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি।
আপনারা জানেন যে এমন এক সময় তিনি চলে গেলেন যখন তার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, যখন সবাই ভাবছিল দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকারের যে নতুন সংসদ হবে, সেই সংসদে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া, এবং সেই দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে যে নতুন সরকার হবে, সেই নতুন সরকারকে তিনি দিক নির্দেশনা দেবেন যে কিভাবে বাংলাদেশের মানুষের স্বপ্নকে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে, কোন কোন জায়গাগুলোতে উন্নয়নের মাধ্যমে মানুষের অধিকার, মৌলিক অধিকার, আইন শৃঙ্খলা সবকিছুকে আরো বেশি নিশ্চিত করা যাবে। মানুষের স্রোত বাড়ছে, জোহরের আজান হচ্ছে, এবং এই আজানের পরে কিন্তু জোহরের নামাজের জন্য মুসল্লিরা দাঁড়িয়ে যাবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং তারা জোহরের নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছেন এবং তারা অজুও করে নিয়েছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা সেই নামাজটি পড়বেন। জোহরের নামাজের পরই কিন্তু সেই শেষ বিদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা, সেই নামাজে জানাজা, এবং সেই নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, এবং 4 তাকবীরের সাথে এই নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাজার পরই হবে দোয়া ও মোনাজাত, এবং এই দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে এর পূর্ব মুহূর্তে হয়তো পরিবারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো দুটো কথা বলতে পারেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সেই রাষ্ট্রীয় শোকের আজকে প্রথম দিন এবং এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে দেশবাসী তাদের প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধাটি জানাতে পারে। এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের একটি শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই 7 দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির জেলা উপজেলায় প্রতিটি বিএনপি অফিসে কালো পতাকা উত্তোলন, বিএনপির পতাকা অর্ধনমিত রাখা এবং কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। এরই মাঝে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পোস্টের মধ্য দিয়ে সন্তান হিসেবে যে তার আকুলতা, তার যে মনের অবস্থা, সেই অবস্থা ব্যক্ত করেছেন। আমরা দেখেছি আজকে সকালেও তিনি মায়ের মৃতদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন এবং সেই কোরআন তেলাওয়াতের ছবি কিন্তু গণমাধ্যম এরই মধ্যে সম্প্রচার করেছে। সেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে তিনি যেমনটি লিখেছিলেন যে তিনি পিতা হারানোর পর, ভাই হারানোর পর এবার মাকেও হারালেন। আর কি এক অন্যরকম যন্ত্রণা, অন্যরকম কষ্ট। টানা 17.5 বছরের যে বিচ্ছেদ ছিল মায়ের সাথে, সেই বিচ্ছেদ শেষে অবশেষে তিনি যখন ফিরলেন, সেই ফিরাটা আরো সুন্দর হতে পারতো যদি খালেদা জিয়া আরো কিছুদিন থাকতেন, যদি আরো কিছু সময় সন্তানের সাথে কথা বলার সুযোগ পেতেন। মা ও ছেলের সেই আবেগঘন মুহূর্ত আমরা দেখেছিলাম সবশেষ যখন লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যান, এবং সেখানে তাদের সেই আবেগঘন মুহূর্তগুলো কিন্তু আজ শুধু স্মৃতি হয়ে থাকবে। শুধু সন্তান হিসেবে তারেক রহমানকেই কাঁদাবে তা না, তা কাঁদাবে দেশের প্রতিটি সন্তানকে যারা মাকে ভালোবাসে, তা কাঁদাবে বিএনপির নেতা কর্মীদের। কারণ যেভাবে মা ও পুত্রের যে মিলনটি হয়েছিল, সেই মিলনটি, সেই সবচেয়ে সুন্দর স্মৃতিটি ছিল এই সবশেষ বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তার জানাজায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু বিএনপি নেতাকর্মী নয়, আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম তার জানাজায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেওয়ার জন্য আজকের দিনটা স্মরণীয় করতেই, তার যে বিদায়, সেই বিদায়ের অংশ হিসেবে সাক্ষী রাখতেই দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ
অংশ নেওয়ার জন্য আসছেন। সকাল থেকেই প্রত্যেকেরই মন জয় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিদায় বেলায় এই মানুষগুলোর যে ঢল বা স্রোত, জনস্রোতই প্রমাণ করে দিচ্ছে। আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছি এই অংশ নেয়া, সাধারণ মানুষের অংশ নেয়া, নেতাকর্মীদের অংশ নেয়া, সে যে ঢল নেমেছে, যত দূর চোখ যাবে, যত দূর যাবে, শুধু মানুষের মানুষ আর মানুষ। তিনি সবসময় দেশের শান্তি চেয়েছেন। তিনি প্রতিবাদী নারী, তাকে কখনো রুখে দেওয়া যায়নি। তিনি সকল সংগ্রাম মোকাবেলা করেছেন। তিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি। তিনি সব সময় জনগণের পক্ষে ছিলেন। তিনি চেয়েছিলেন দেশে সব ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা থেকে মুক্তি মিলে। সেই মানুষই আসলে প্রমাণ করে দেয় তার এই জমায়েত, তার শেষ বিদায়ে তিনি কতটা মানুষের মনে ঠাঁই নিয়েছিলেন। শুধু যে মানুষের মতো তা কিন্তু নয়, দেশের বিদেশের বিশ্বের প্রত্যেকটা প্রায় প্রতিটি রাষ্ট্রে কিন্তু তার এই আজকে শেষ বিদায় বেলায় প্রত্যেকেই শোক জানিয়েছেন। আমরা দেখেছি যে পাকিস্তান, ইন্ডিয়া, এছাড়া ভুটান, মালদ্বীপ সহ নেদারল্যান্ডস থেকে শুরু করে প্রায় সকল দেশের যারা সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্ত, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে নানাভাবে যারা জড়িত আছেন সংশ্লিষ্ট দেশগুলোর, তারা কিন্তু প্রত্যেকেই প্রায় দেশ থেকে কিন্তু এই জানাজা অংশ নেওয়ার জন্য এসেছেন। এখানে দক্ষিণ প্লাজায় জোহরের আজান হয়েছে, নামাজ হবে, তারা নামাজ পড়বেন। নামাজের পরপরই জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিয়ে যাওয়া হবে প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিয়া উদ্যানে তাকে সমাধি দেওয়া হয়েছে, তার পাশেই, সেই কবরের পাশেই তাকে দাফন করা হবে। সেই দাফনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি গতকালকে যে জিয়ার কবর ছিল, সেই কবরের পাশে নতুন করে আরেকটি কবর খোলা হয়েছে। সেই যে টাইলসগুলো ছিল, সেই টাইলসগুলো কেটে ফেলা হয়েছে, এমনকি সেটা রাত অবধি কাজ করেছেন গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের যে আর্কিটেকচার রয়েছে, যে ডিজাইনার রয়েছে, তারাই কিন্তু মূলত সেই কবর নতুন করে খুঁজেছেন। কবরের নতুন করে আবার আরেকটি অধ্যায় শুরু হলো জিয়ার মাঝারে, জিয়া উদ্যানে। মানুষ এখনও আসছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজাতে অংশ নেওয়ার জন্য মানুষ এখনো আসছে, আসছে, আসছে। ঢল, তিনি এমন এক নেতা ছিলেন আপোষহীন। তাকে বারবার বলা হয়েছিল, তাকে বলা হয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু তিনি সবসময় বলতেন তার দেশের বাইরে কোনো ঠিকানা নেই, নিজ দেশই তার ঠিকানা, জনগণই তার আপনজন। তিনি
কখনো মচকাবেন না, লড়ে যাবেন। তিনি একা জীবনভর তিনি একা সংগ্রাম করে গেছেন। প্রতিটি পরিস্থিতি, প্রত্যেকটি পরিস্থিতি তিনি একাই মোকাবেলা করেছেন। কারণ আপনি জানেন যে তার ছোট্ট সন্তান আরাফাত রহমান কোকো মৃত্যুর পর তিনি একাই জীবনটাকে সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও 17 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন। তিনি মাঝে মধ্যে চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছেন, এরপরে আবারও তিনি দেশে ফিরে এসেছেন। তিনি আমরা দেখেছি কারাবরণ করেছেন, আমরা দেখেছি 90 দিনের মতো তার তার যে বিএনপির কার্যালয় রয়েছে গুলশানে, সেখানেও তিনি ঘরবন্দি ছিলেন। আমরা দেখেছি সেই সময়টাতে তার সেই রাজনৈতিক কার্যালয়ের সামনে বালু ভর্তি যে ট্রাক, সেই ট্রাকগুলো বসানো হয়েছিল। সেখানে তিনি টানা 90 দিন সেখানে ঘরবন্দি ছিলেন। তিনি অসুস্থ অবস্থাতেও আমরা দেখেছি তিনি আদালতে গিয়েছেন, হাজিরা দিয়েছেন তার মামলার বিষয়গুলো নিয়ে। তারপরেও তিনি থেমে থাকেননি, তারপরেও তিনি হেরে যাননি, জীবন যুদ্ধে তিনি হেরে যাননি। এই জন্যই বলা আজকে জীবন যুদ্ধে তিনি হেরে যাননি, কারণ হচ্ছে এই জনগণই তার প্রমাণ। শুধুমাত্র দলের নেতাকর্মীদের যে মন জয় করতে পেরেছেন তা কিন্তু নয়। এখানে রয়েছে রিক্সাওয়ালা, ফুটপাতের দোকানদার, ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি জায়গা থেকে আজকে এই প্রিয় নেত্রী শেষ বিদায় জানাতে অংশ নিয়েছেন।